বাংলাদেশ ভারত সম্পর্ক ইউনূস সরকার আমলের মতোই স্থবির এবং জটিল রয়ে গিয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দুর একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে তারেক রহমান সরকার ভারতের উপর খুশি নন, কারণ ইউনূস সরকারের সময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেওয়া নানা কঠোর এবং শাস্তিমূলক পদক্ষেপগুলো এখনো বহাল রয়েছে। এই সংবাদই করেছে দা হিন্দু। তো ভারত বাংলাদেশ সম্পর্ক এবং তারেক রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা আমাদের সঙ্গে আছেন স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক জনাব জয়নাল আবেদীন। ধন্যবাদ এবং কিছু কথা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম মিশন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে আপনার এই পপুলার প্ল্যাটফর্মে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনছেন আমাদের দর্শকদের সবাইকে সালাম জানাচ্ছি। দা হিন্দু তথ্য মতে গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে কিন্তু ভারত 2 দফায় এসেছিল। একবার বেগম জিয়ার মৃত্যুর পরে জয়শঙ্কর, আরেকবার নির্বাচন জয়লাভ করার পরে ওম বিরলা স্পিকার, তিনি লোকসভার। এবং বিভিন্ন সময় বলা হয় যে নির্বাচন সরকার আসলে সম্পর্ক ভালো হবে, তারেক রহমান সরকার, বিএনপি সরকার আসলে সম্পর্ক আরো উন্নত হবে, ভিসা সুবিধাও বাড়বে, অনেক কিছু হবে। কিন্তু কিন্তু আসলে কিছুই হয়নি। এখনো নাকি ভারত ওই ইউনূস সরকারকে যে চোখে দেখতো, তারেক রহমান সরকারকে সে একই চোখে দেখে। আপনার কাছে কি মনে হয় যে ভারতীয় প্রভাবশালী পত্রিকা দা হিন্দুর যে কলামটা আপনি নিশ্চয়ই পড়েছেন, এটা আপনার কাছে কতটুকু সত্য মনে হয়? ধন্যবাদ মিশন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের সাথে আসলে ভারতের সম্পর্কটা অত্যন্ত জটিল, এবং আমি মনে করি অত্যন্ত জরুরিও বটে, এটা কোনো সন্দেহ নেই। কারণ ভারত আমাদের বলতে গেলে 4,500 স্কয়ার কিলোমিটার ব্যাপী, তাদের 4টা রাজ্যের আমাদের সাথে আপনার বর্ডার। এখন আপনি যে প্রসঙ্গটা আনলেন তার যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, সেটা হলো গত 17-18 বছর অথবা স্বাধীনতার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আমল বাদ দিলে ভারত বাংলাদেশের প্রভু হিসেবে এখানে আবির্ভূত হয়েছে। এই অতীতের কথা বাদ দিলেও মাফিয়া হাসিনার আমলে বাংলাদেশ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় একটা আশ্রিত দেশে পরিণত হয়েছিল। ভারতের কথা ছাড়া আপনার পররাষ্ট্রনীতি তো বাদ দেন, আভ্যন্তরীণ নীতি, এমনকি প্রকাশ্যে 2024 এবং 2018-তে এমপিরা ডিক্লেয়ার করছে আমি ভারতের মনোনীত মানুষ। আপনি চিন্তা করেন যে কোন লেভেলে। এবং এমনও কথা শোনা গেছে যে একজন ডিসি বা এসপি পর্যন্ত, কোথায় ওইটা নিয়োগ পর্যন্ত ভারতের বা গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করত। তো এখন এটা আমার কাছে প্রমাণ নাই, এগুলো হচ্ছে পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখেছি। তবে এমপিরা যে প্রকাশ্যে বলেছে তার ভিডিও এখনো আছে, আপনি খুঁজলে এখনো পাবেন। না না, আমি শুনেছি যে ওই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি নাকি অনেকে বলেছে যে আমাকে টাকা দাও, আমি ভারতের রকি দিয়ে তোমাদেরকে নমিনেশনে দেবো। এবং ওই ভারতীয় হাইকমিশনের যে রাজেশ অগ্নিহোত্রী, সেকেন্ড ইন কমান্ড, সে নাকি লাখ কোটি কোটি টাকা খাইছে সেই 2024 সালের নির্বাচনের সময়। এক্স্যাক্টলি। তো এখন ঘটনা যেটা হয়েছে, ভারতের পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসির বাংলাদেশ পার্টের এক ভয়াবহ পরিণতি 5ই অগাস্টে আমরা দেখছি। আমি আপনাকে বলি, আমি এখানে আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নাই। আমরা জিনাইন নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক করছিলাম শফিক রেহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আপনি বলতে পারেন, 2009 সালের নির্বাচন, 8 সালের নির্বাচনের পরে 2009 সালে। এবং আমি সৌভাগ্যক্রমে ওই থিঙ্ক ট্যাঙ্কের একজন ফাউন্ডিং সদস্য আমাকে করা হয়েছিল। আমরা বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ করার জন্য নিয়মিত বৈঠক করতাম এবং নিয়মিত চেষ্টা করতাম। আমি বলতে পারেন সবচেয়ে ক্ষুদ্র মানুষ ছিলাম, এখানে অনেক বড় বড় মানুষ ছিলেন। তো আমরা সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে প্রতি মাসে একবার বৈঠক করার। আমরা কিছু পাবলিকেশন করছি, বেশ কিছু বই আমরা প্রতি মাসে একবার। এবং মানে বেগম জিয়া এত ব্যস্ততার ভিতরে আপনাদেরকে অনেক গুরুত্ব দিতেন। অবশ্যই, কারণ এটা প্রধান ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন শফিক রেহমান। এবং আপনি জানেন আমরা প্রতি মঙ্গলবারে ওনার বাসায় বসতাম। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি ভারত, চীন, এদের এমবেসি, অ্যাম্বাসেডর, এনডিআই যুক্তরাষ্ট্রের এবং আরআরআই, আপনি জানেন 2টা বড় ইনস্টিটিউশন যুক্তরাষ্ট্র, এদের সাথে আমাদের বৈঠক হতো। এবং ভিজিটিং ডিগনিটারির সাথে আমাদের আমরা বৈঠক করতাম, যেটা প্রকাশ হইতো না আর কি। ধরেন সেখানে আমরা, এই যে আপনি ভারতের প্রসঙ্গ আনাতে, আমরা যুক্তরাষ্ট্রের বা যুক্তরাজ্যের বা কানাডার অ্যাম্বাসেডর, হাই কমিশনারদের সাথে বহু মিটিং করছি, কিন্তু ভারতের হাই কমিশনারকে আমরা কোনোদিন আনতে পারতাম। তারপরও 2016 সালে জি9-এর পক্ষ থেকে শফিক রেহমান সাহেব আমাকে দাওয়াত দিলেন। আমরা আপনি জানেন ইন্টারন্যাশনাল যে কনভেনশনের যে কমিটি ছিল, সেই কমিটির প্রধান ছিলেন শফিক রেহমান, সেখানে আমরা সদস্য ছিলাম। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অনেকের মধ্যে আমরা কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভারতের ডিগনিটারিদের বিএনপির কনভেনশনে দাওয়াত দেওয়ার জন্য থ্রু ইন্ডিয়ান হাই কমিশন। তো সেখানে ধরেন কুলদীপ নায়ার, মনে করেন আমার এখন মনে আছে, কুলদীপ নায়ারকে আমরা দাওয়াতের জন্য চিঠি দিয়েছিলাম ভারতীয় হাই কমিশনে। তো সেই ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের অনেক বৈঠক হয়েছে। তো এই বৈঠকের পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে বলার চেষ্টা করছি যে দেখো, বাংলাদেশে যদি তুমি প্রধান 2টি রাজনৈতিক দল, তার মধ্যে একটাকে তুমি গণই না, ডিসকার্ডই করো না,
এরপরে যদি জামাত ইসলামী বা জাতীয় পার্টি তুমি ধরো, তুমি জাতীয় পার্টিকে বিরোধী দল বানাইছো, এর চেয়ে গণতন্ত্রের লজ্জা আর কি হতে পারে? আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা আওয়ামী লীগকে পছন্দ করা যেটা তোমাদের ব্যাপার, কিন্তু তুমি বিএনপিকে ডিসকার্ড করবে কিভাবে? হাউ ইউ আর ডিসকার্ডিং বিএনপি? যাই হোক, এই কথাটা আপনাকে বললামই যে আজকে যে হিন্দুর আপনি খুব সুন্দর প্রতিবেদনটা পাঠিয়েছেন, আমি নিজে পড়লাম, আমি আগে দেখি নাই, আপনি পাঠানোর পর এই জন্য আমার এই কথাগুলো মনে হয়েছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা তো আমাদের থেকে বেশি বুঝো, তোমাদের থেকে গোয়েন্দা রিপোর্ট অনেক বেশি। বাংলাদেশের তোমরা বলো তোমরা মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করছো, হ্যাঁ করছো, তোমাদের স্বার্থ ছিল, আমাদের স্বার্থ ছিল স্বাধীনতা, তোমাদের স্বার্থ ছিল পাকিস্তান ভাগ করা, ওটা আমরা স্পষ্ট তাদেরকে বলতাম। যাই হোক, অবশ্যই তোমরা উই অ্যাকনোলেজ দ্যাট। তার মানে কি তুমি আমাকে এখন বিয়ে করতে সহযোগিতা করতে তুমি আর বউ নিয়ে চলে যাবা, তুমি আমার দেশটাই নিয়ে চলে যাবা? মানে তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কোনোদিন তারা বুঝেছে বলে আমার মনে হয় না। তার পরিণতি হচ্ছে 24-এর 5ই আগস্ট। আমি আসি, অনেক লম্বা কথা বলে ফেলতেছি আপনার এখানে। তো এই যে ভারতের যে হেজিমনিক অ্যাটিটিউড টুয়ার্ড বাংলাদেশ, ভারত এখন পৃথিবীর 1 নম্বর দেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু সে ভুলে যায় আমি পৃথিবীর 7ম বৃহত্তম দেশ জনসংখ্যার। তোমার মার্কেট যদি পৃথিবীর 1 নম্বর মার্কেট হয়, আমার মার্কেট পৃথিবীর 7 নম্বর। এবং শুধু তাই না, আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি আমার বাংলাদেশের মানুষ অনেক বেশি নন কমিউনাল ইফ ইউ কম্পেয়ার উইথ ইন্ডিয়ান পিপল। আমি এখানে ধর্মের কথা বলতে চাই না। ভারতের যে উইথ অল রিগার্ডস টু অল রিলিজিয়ান্স, আমি বলবো তাদের নিজেদের মধ্যে যে কমিউনাল মানে ডিসইউনিটি, আপনি চিন্তা করতে পারবেন না যে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ। ভারতের আজকে উন্নতি হচ্ছে না কেন? এটা আমার কথা না, আপনি ভারতের বড় বড় স্কলারদের, আপনি অমর্ত্য সেনের বই পড়েন, আপনি শশী থারুরের কথা শুনেন, আপনি কারণ থাপরের কথা, বিখ্যাত সাংবাদিক, এদের কথা দেখেন, আপনি অনিল চট্টোপাধ্যায়ের ভিডিওগুলো দেখেন। কেন ভারত আছে? ভারত রুল করে 15 to 20% মানুষ, এবং সেখানে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সিভিল, মিলিটারি, মানে যত রকমের হাই কলার জব এবং পজিশন আছে, ভারতের 15 থেকে 20% উচ্চ বর্ণের মানুষ গত 70-80 বছর ধরে অকুপাই করে আছে। এবং এটার পরিবর্তন, এই যে চীনের সাথে একটা কম্পেয়ার করে দেখছিলাম, 1980 সালে চীন ভারতের থেকে গরিব ছিল। ইন লাস্ট 46 ইয়ার্স ভারতে, এই চীনে একজন গরিব তো দূরের কথা, চীন কোথায় চলে গেছে? আর ভারত এরকম গণতান্ত্রিক পরিবেশ, তথাকথিত গণতান্ত্রিক পরিবেশ থাকা সত্ত্বেও আজকে ভারতের এই দুর্দশা কেন? সুতরাং আমাদের সাথে তাদের যে সম্পর্ক, সেটা হইতে হবে মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে। ভারত, জি বলেন। কিন্তু মানে আমরা নির্বাচন আগে শুনেছি, মানে অনেকে বলেছে, যেটা আমি বিশ্বাস করি গুজব, যে তারেক রহমান নাকি ভারতের 3টা শর্ত মাইনা ক্ষমতায় আসছে। অনেকে বলছে, আপনি শুনছেন নিশ্চয়ই। আচ্ছা, এখন ক্ষমতায় আসার পরে ভারতের যে হাইকমিশনার, তারা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হবে, আস্তে আস্তে ভিসা দেওয়া হবে, আস্তে আস্তে চিকিৎসা ভিসা, বিভিন্ন ভিসা দেওয়া হবে, জোরদার করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই দেখিনি। উপরন্তু আমরা দেখলাম যে তিস্তা প্রকল্প চীনকে দিয়ে করাচ্ছে। জামাত ইসলাম, এনসিপি, বিএনপির ধাপে ধাপে প্রতিনিধি দল চীনে যাচ্ছে। আগামীকালকে মনে হয় স্পিকার হাতে যাবে। চীনে প্রতিনিধি দল মানে যাচ্ছেই। এবং আজকের খবর হচ্ছে যে আপনার এই যে দেখেন, আপনি 1 দশক পরে আলোর মুখ দেখছে চীনা ইকোনমিক এরিয়া। এটা কিন্তু ভারতের আপত্তির কারণে বন্ধ ছিল। চীনকে চট্টগ্রামের মিরাসরাইতে বিশাল এলাকা দেওয়া হবে। সেখানে চীন তাদের ইকোনমিক যে জোন সেটা স্থাপন করবে, ওই যে ব্যবসার মতো, এক্সপো প্রসেসিং জোনের মতো। হাকান ফিদান আসলো গত পরশুদিন, আপনি দেখলেন যে তাকে কিভাবে মানে রাজকীয় সম্মান দেওয়া হলো। মানে মন্ত্রীরা সবাই গেল, এনসিপি গেল, জামাত গেল, সবাই গেল। এটা নিশ্চয়ই ভারত অবশ্যই ভালো চোখে দেখে না, কারণ যেহেতু অপারেশন সিন্দুরে তুরস্ক সরাসরি মানে সমর্থন করেছে পাকিস্তানকে। সব মিলিয়ে আপনার কাছে এখন কি মনে হয় যে হঠাৎ করে তারেক রহমানের এই যে ভারত থেকে আস্তে 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 দূরে সরে যাওয়া, এটা কি আসলে তারেক রহমান বুঝতে পারছে যে আমাদের পক্ষে আওয়ামী লীগও হওয়া সম্ভব না, আর ভারতের মনও হওয়া সম্ভব না, কাছেই চেষ্টা না করে আমরা একটু অন্যদিকে ঘুরি? নাকি তারেক রহমান কিছুই করতেছে না, সব খলিলুর রহমানই করতেছে, কারণ খলিলুর রহমান তো এখন বিশ্ব নেতা হয়ে গেছে? ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। প্রথমে আপনি যে কথাটা বললেন, এগুলো ছিল রিউমার, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। এগুলো হচ্ছে দুর্মুখ, যারা তারেক রহমানের বিরুদ্ধে ছিল তারা এইসব কথা বলছে। আপনি ফান্ডামেন্টালি, আপনি একটা কথা বলি, আমি এন্টি ইন্ডিয়া, এন্টি পাকিস্তান, এন্টি জামাত, এন্টি কি বলে আপনার আমেরিকা, এন্টি চায়না, কোনো কথা, আমি প্রো বাংলাদেশি। আমার দেশের স্বার্থে যেটা হবে সেটা আমি করব। তারেক রহমান সাহেব একটা বুদ্ধিমান মানুষ, উনি কথা কম বলেন, কাজ বেশি করেন। আপনি তিস্তার কথা বললেন, তিস্তার থেকে 4 থেকে 5 গুণ বড় প্রকল্প হচ্ছে পদ্মা বেড়েছে। আপনি চিন্তা করতে পারেন 1960 সালের পরে যেটা নিয়ে আইয়ুব খান শুরু করছিল, এত বছর পর পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা নাই। আমি জানতে পারছি পার্সোনালি, আমি জানতে পারছি তারেক রহমান সাহেব বিফোর ডিক্লেয়ারিং পদ্মা ব্যারেজ উনি অনেক বড় বড় দেশি বিদেশি এক্সপার্ট নিয়ে কথা বলেছেন। এটার পজিটিভ নেগেটিভ, ফারাক্কাবাদের চুক্তি, আপনি জানেন যে ফারাক্কার যে চুক্তি, পানি সম্পদ চুক্তি যেটা করছে হাসিনা, সেটা ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন ভারতের মুখের দিকে না তাকাইয়া উনি এক্সপার্টদের সাথে ডিসিশন নিয়ে
আপনি চিন্তা করতে পারেন যে 35,000 কোটি প্লাস 15,000 50,000 কোটির বাজেট উনি ডিক্লেয়ার করছে, এবং এই বাজেটে আপনার পদ্মা ব্যারেজের জন্য টাকা বরাদ্দ করা অলরেডি হয়েছে। অনেকে কলাম লিখেছে পদ্মা বাজে নাকি কোনো উপকার হবে না, টাকাটা নষ্ট হবে। না, এটা আসলে উপকারিতা অপকারিতা আছে, আপনি সেটা আরেকদিন বললে আমি সেটা বলবো। অবশ্যই কিছু উপকারিতা অপকারিতা আছে, বাট আমার মেরুদণ্ড সোজা রেখে আমি 50 বছর ধরে ফারাক্কার পানি পাবো না, আমি ভারতের হেজিমনিক অ্যাটিটিউডের দিকে নতজানু করে থাকবো, সেটা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছেলে হতে দিবে বলে আমি মনে করি না, এবং এটার প্রমাণ আমরা আজকে দেখেছি। আমি সেলিউট জানাই জনাব তারেক রহমানকে। তিস্তা ব্যারেজ হচ্ছে প্লাস মাইনাস আপনার 15,000 কোটি টাকার প্রজেক্ট বা 1 বিলিয়ন প্লাস মাইনাস, আর এইটা হচ্ছে 4 থেকে 5 বিলিয়ন ডলারের প্রজেক্ট। আমি কি মনে করি, এবং উনি ডিক্লেয়ার করছে কেউ যদি টাকা না দেয় আমার দেশের সম্পদ থেকে আমি এই ব্যারেজ করব, এবং অলরেডি 3 দিন পরে তো আপনার বাজেট আসবে, আশা করি সেই বাজেটে বরাদ্দ হবে। আর আপনি যে কথাটা বললেন, আমি তো ভারতের সাথে শত্রুতা চাই না ভাই, আমি ভারতকে বলবো তুমি জনসংখ্যার 1 নম্বর দেশ, আমি পৃথিবীর 7 নম্বর দেশ। আচ্ছা, আমার সাথে আমার যদি আমরা একটু মানে বুঝি, দর্শকদেরকে বলেন পদ্মা ব্যারেজ কি এরকম যে ভারত যেহেতু উজানে একটা বাদ দিয়েছে, আমরাও ভাটিতে একটা বাদ দিলাম, তাইলে ওই যে ভারত যখন দেখা গেছে যে বন্যা হইলে বাদ ছেড়ে দিব, তখন আমরা বাদ আটকে দিব, তাহলে আমাদের দেশের বন্যায় প্লাবিত হবে না, এরকম একটা মানে ওদের বাদের পাশাপাশি আমাদের একটা বাদ মুখোমুখি আমাদের একটা বাদ, এরকম বাদ নাকি পদ্মা ব্যারেজ? ধন্যবাদ মিশন ভাই, আমি তাহলে একটু করে ব্যাখ্যা করি। আমি একটু স্কিপ করতে চাইছিলাম, আমি আপনাকে একটু ব্যাখ্যা করি আমার দর্শকদের সুবিধাতে। থ্যাংক ইউ। ব্যারাজ আর ড্যামের মধ্যে ডিফারেন্স আছে মিশন ভাই। বাঁধ হচ্ছে আপনি এটা বাদ দিয়ে সেখান থেকে পানি আশেপাশের এলাকাতে আপনি কৃষিকাজে ব্যবহার করবেন, এটা হচ্ছে ধরেন সাধারণভাবে, আরো অনেক কাজ হয় এবং সেখানে মৎস্য চাষ করা হয় বা আশেপাশে প্ল্যান্টেশনও করা হয়। আর ব্যারাজ হচ্ছে আপনার আমি এমন একটা ব্যারাজ করব, ব্যারাজ মানে একটা বাঁধ দিব, এই বাঁধের পানিগুলা ধরেন 23 থেকে 26টা ডিস্ট্রিক্টে পানিটাকে জমে থাকবে না, এগুলা আর্টিফিশিয়াল ক্যানেল এবং নদী, মনে করেন গড়াই, মহানন্দা, এখানে আরো যেসব ছোট ছোট নদী চ্যানেল আছে এগুলোতে যাবে, প্লাস খুব সম্ভবত আরো 50টার মতো আর্টিফিশিয়াল আপনি চ্যানেল বলতে পারেন, ছোট খাল বানাবে। এই খালগুলার নিচে যেমন কনক্রিট থাকবে, পাশেও কনক্রিট থাকবে, এবং এগুলো পানিগুলা এই পানিগুলো সাধারণত 2 থেকে 3 মিটারের বেশি কোথাও থাকবে না, এবং এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। এবং এটা শুধু বাদই না, এটা গোটা প্রকল্প, বিশাল প্রকল্প, যদি এটার নাম ব্যারাজ। আপনার এটা আরো মজার জিনিস কি জানেন মিশন ভাই, এইটাতে আপনার এই যে আপনি বললেন না যে যখন তারা পানি ছেড়ে দেয় তাদের ছেড়ে দিতে বাধ্য, বর্ষাকালে পানি দানটা ডুবে যাবে, এই পানি আমরা একদম সুন্দর করে রেখে দিব যতটুকু আমাদের প্রয়োজন হয় 6 মাসের ব্যবহারের জন্য, যে লিন পিরিয়ড যেটা পিক টাইম যেটা, যেখানে ওটা আমাকে পানি দেয় না। এই যে আন্তর্জাতিক নদী আইনের নদী শাসন আইন তারা মানে না, উজান এবং ভাটির দেশ। এই যে প্রেসিডেন্ট জিয়া যখন জাতিসংঘে, এগুলো অনেক লম্বা ডিসকাশন, জিয়াউর রহমান গ্যারান্টি ক্লজ সহ যে চুক্তি 1977 সালে করতে পারছিল, এই যে বলে না প্রো বাংলাদেশি, জিয়াউর রহমানের প্রো বাংলাদেশি পলিসি ছিল 1977-এর দ্য বেস্ট এগ্রিমেন্ট সোফার বাংলাদেশ ডিড। কেন পারছিল? বিকজ গাটস এন্ড বাটস, এই মেরুদণ্ডওয়ালা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আজকে এই যে বারাজ করার উনার যে এত বড় সাহস, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যারা উনাকে আন্ডারস্টিমেট করছে, বা উনি 3টা পয়েন্টে কি দিয়ে আসছে বলছে, দিস অল আর বাকওয়াস। এবং আমি আপনাকে আজকে বলতে চাই, আমি জানি না তারেক রহমান সাহেব আল্লাহ উনাকে কতদিন হায়াত দিছে, উনি এই যে আমাদের যে বাংলাদেশ প্রো বাংলাদেশ পলিসি, উনি নীরবে কোনো কথা বলেন নাই, উনি পদ্মা ব্যারেজ ডিক্লেয়ার করছেন, উনি তিস্তা চুক্তি করবেন। এই যে আপনি বলেন অর্থনৈতিক অঞ্চল, আরে ভাই ডিপ্লোমেসি ইজ ইকোনমিক ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি ইজ ইন্টারেস্ট বেসড ডিপ্লোমেসি, রেসিপ্রোকাল উইন উইন সিচুয়েশন। আমি যেখানে যাবো আমি সেখানে যাবো। ভারত আমার বন্ধু, তোমার সাথে আমার মানে 75% বর্ডার, তুমি আমার বর্ডারে মুসলমানদেরকে পুশ করতেছো। ভালো কথা মনে পড়লো, পুশিং নিয়ে এই খেলা আসলে আপনি কিভাবে দেখছেন? যে আপনি ভিডিও দেখেছেন যে ওরা একদম মানে জিরো লাইনে চলে আসে, এবং ওদের দেশের নাগরিকদেরকে, মুসলমানদেরকে নির্বিচারে আমাদের ছেলে ফেলে পাঠিয়ে দিতে চায়, কোনো আন্তর্জাতিক আইন কানুন মানে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, এবং আমাদের সরকার আসলে সঠিক কাজ করতেছে কিনা? আমিও শুনতেছি যে, আমি আপনাকে 2 জন বিখ্যাত মুসলিম মহিলা সাংবাদিকের কথা বলি। একজন হচ্ছে আরফা শেরওয়ানি, আরেকজনের নাম আমি ভুলে গেছি, গাজ্জালা ওয়াহাব, সামথিং লাইক ওয়াহাব নামটা আছে মনে। এরা হচ্ছে মুসলমানদের ধরেন সর্ব উৎকৃষ্ট ফ্যামিলির বা একেবারে উচ্চ একটা বর্ণের, মানে উচ্চ বংশের বা লেখাপড়ায় ধন দৌলতে, তাদের 2 জনের আমি আপনার কাছে পাঠাবো। তাদের 2 জনের একজন হচ্ছে দি ওয়ারের আপনার এডিটর, আরেকজন হচ্ছে দি ফোর্স ম্যাগাজিনের এডিটর, বিখ্যাত 2টা পত্রিকা। এই মিস ওয়াহাব এবং মিস শিরওয়ানি তারা বলছে যে আমি দিল্লিতে বের হওয়া আমার মতো, আমি শালীন পোশাক পরি, আমি হিজাব করি না, মানে শিরওয়ানি একটা বলতেছে একটা, আমি নর্মালি সালোয়ার কামিজ পরে আমি বের হই, শুধুমাত্র আমার নাম মুসলমান বলে আমি এখন আমার জীবনের শঙ্কা যে কোনো সময় হতে পারে বলে আমি মনে করি। ফরগেট অ্যাবাউট কমন মুসলিম পিপল। আপনি জানেন আমার কষ্ট লাগে,
সব মানুষ, আমি হিন্দু মুসলমান বুদ্ধিস্ট ভাগ করি। আমি একবার বোম্বে গেছিলাম। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম হচ্ছে বোম্বেতে, 1 কোটি মানুষ থাকে সেই ইসলামে। আপনি জানেন যে সেখানে 90% মুসলমান। আপনি নিশ্চয়ই বিখ্যাত সেই অস্কার পাওয়া ফিল্মের কথা মনে হয়, ইসলামডক মিলিয়নিয়ার। সেখানে আয়েশা নামে যেই মেয়েটা, সেটা হচ্ছে বোম্বের ইসলামডক মিলিয়নিয়ারের একটা বস্তির একটা মেয়ে। তো আমি যখন বোম্বেতে গেছিলাম, আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে তুমি একটু ইয়ে দিয়ে যাও তো, এই যে ইসলামে যাও তো। কয় স্যার আপনি ইসলামে যেতে চান কেন? আই ওয়ান্ট টু গো। তুমি শুধু গাড়িটা চালাই যাবো, আমি নামবো না। ইসলাম কি একটা ইসলাম নাকি আরো অনেক? একটা বড় ইসলাম অনেক আছে। একটাতে 1 কোটি লোক থাকে। আই এম টকিং অ্যাবাউট 2005। আমি এখন জানি না। একটা বস্তিতে 1 কোটি লোক থাকে? একটা বস্তিতে 1 কোটি লোক, যার 90% হচ্ছে গরিব মুসলমান। আচ্ছা শুনুন, আমি কেন বলতেছি কথাটা। আপনি যে বললেন যে পুশব্যাক, এই শয়তানি, এই যে কমিউনাল, এই দেশটার 35% লোক। কালকে আমার ছেলে আমাকে বলতেছে, হি ইজ 18 ইয়ার্স ওল্ড, আমাকে বলছে বাবা আমি এখন একটা জিনিস দেখলাম যে স্যানিটারি বাংলাদেশের এখনো 0.70% মানুষ স্যানিটারি পায় না। ভারতের 15% মানুষ, মিনস 35 কোটি মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে। আপনি দেখেন, মানে এটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, আমার রিপোর্ট না। আচ্ছা, এই দেশটা কমিউনাল ডিসহারমোনি করে ভোটে জিতে, এবং এই যে শুভেন্দু অধিকারী নামে এই বদমাস, এবং হিমন্ত বিশ্ব শর্মা নামে আরেক বদমাস হচ্ছে আসামে, এবং আরেক কুলাঙ্গার হচ্ছে উত্তরপ্রদেশে, এই যে যোগী আদিত্যনাথ। আপনি জানেন যে উত্তরপ্রদেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 30%। আপনি জানেন সেখানে, আমি কিন্তু এগুলো সব আমার কথা না, এগুলো আমি ভারতীয় মিডিয়ার কথা বলি। আমি বাংলাদেশের মিডিয়া হইলে বলবো যে আমি আপনাকে নাম ধরে বলতে পারি, ডি ওয়ার, ফোর্স ম্যাগাজিন, অনিকেত চট্টোপাধ্যায়, কলকাতা টিভি, এদের রিপোর্ট। আমি প্রতিটা ডকুমেন্ট আপনাকে দিতে পারবো যে কিভাবে ভারত একটা দেশ, এটা ডিসইন্টিগ্রেট হবে। ওবামার কথা এটা সত্য হবে, কারণ আপনি যদি মানুষকে এইভাবে নির্যাতন করেন, এইভাবে আজকাল এই যুগে 2026 সালের এই যুগে যদি আপনি মানে মুসলমানদেরকে এইভাবে ট্রিট করেন, খ্রিস্টানদেরকে, দলিতদেরকে এবং লো কাস্ট হিন্দুদেরকে, আমি কাউকে বাদ নাই, এরা কোনো মানুষ মনে করে না। এই যে শুভেন্দু অধিকারীর মতো একটা রাজ্যের, পশ্চিমবঙ্গের, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, যেভাবে হয়েছে 91 লাখ মুসলমানের ভোটার বাদ দিয়ে আপনার করছে, এগুলো তো অনেক ইতিহাস, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই যে আমাদের সাথে সম্পর্ক, যে কথাটা বলতে গিয়ে আমরা এত কথা বলতেছি, এই ভারত আসলে কি চায়? ভারত কি চায়? হু ইউ আর? তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার নেইবার, তোমার স্বার্থ তুমি দেখবো, আমার স্বার্থ আমি দেখবো। যদি আমাদের সাথে স্বার্থের দ্বন্দ্ব হয়, আমরা বসবো, কথা বলবো। আজকে আমার সীমান্তে একটা লোক মারা যাবে কেন? তুমি কে আমার মানুষকে গুলি করার? পৃথিবীর কোন সীমান্তে মানুষ গুলি করে হত্যা করে? বর্বর, অসভ্য, বেয়াদব, দাম্ভিক এই কমিউনাল বদমাইশ ছাড়া কেউ এগুলো করে? আমাদের বিজেপিকে, বিডিআর আবার নাম পরিবর্তন, আমি বিজেপি বলতেই চাই না, বিজেপি নামটাই আমার মুখে আমার ভালো লাগে না। আমাদের বিডিআর, আমি বলবো আমার একটা লোক মারলে পাল্টা গুলি চালাইতে হবে। এখন আমাদের বিডিআর এখন অবস্থান নিছে, কি কারণে? মুসলমানদেরকে পুশিং করবা। ঠিক আছে, আসাম, ত্রিপুরা দিয়ে দাও আমাদেরকে, মুসলমান 25 কোটি মুসলমানদেরকে আমাদেরকে দিয়ে দাও, আমরা মুসলমানদেরকে নিয়ে আসবো। কি কারণে? আপনি জানেন আসামের, আপনার বাড়িতে সিলেট, আপনার সিলেটের পাশে 40% মুসলমান, একজন সংসদ সদস্য, বিধায়ক নাই। বিজেপির সারা ভারতবর্ষে যেখানে 15% বলা হচ্ছে মুসলমান বা 25 কোটি মুসলমান, একজন সংসদ সদস্য মানে লোকসভার সদস্য এই বিজেপির নাই। কেন? এটা কি রে ভাই? সেদিন এই যে সুচন্দ্রিমা পাল, আপনার এই কলকাতা টিভির, সে একটা হিসাব দিল, ভারতের একজন বিচারপতি মুসলমান নাই, ভারতের 100 কতজন সচিবের মধ্যে 2 জন নাকি সচিব আছে, ভারতের কোন নেভেল মানে ব্রিগেডিয়ার লেভেলের উপরে কোনো নাই, বিজেপির মন্ত্রিসভায়, লোকসভায় কোনো নাই, বিজেপির রাজ্যসভায় একজন মুসলমান নাই। মানে একটা হিসাব দিয়ে আমি বেকুব হয়ে গেলাম যে ভারত আসলে কোথায় যাচ্ছে। এই যে আপনি বলতেছেন, তারা আমাদেরকে মনে করে আমরা মানে কি বলবো, বিহার, আমি একটা ইয়ে করছিলাম যে ভারতের বিহার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পিছিয়ে পড়া রাজ্য। তারা মনে করে আমরা ভারতের বিহারের মতো একটা জঙ্গলি অশিক্ষিত দেশ, কিন্তু তারা জানে না যে তাদের 35 কোটি মানুষ এখন রাস্তাঘাটে পায়খানা করে। এই জন্য অমর্ত্য সেন তার বিখ্যাত বই এই পভার্টি অ্যান্ড ফেমিন, এটা বাংলাও আছে, দারিদ্র এবং ফেমিনের বাংলা কি? দুর্ভিক্ষ। এই বইতে উনি লিখছে, প্লিজ আমার দর্শক যারা শুনছেন আপনারা পড়তে পারেন, আমাদের বাংলাদেশের ঢাকার যে অধিবাসী অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী, উনি বলছেন যে তোমরা রকেট না বানাইয়া আগে টয়লেট বানাও, তোমার মানুষগুলোকে আগে ভালো টয়লেট। আমি তো শুনছি যে যদি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হতো, তাহলে এটা হতো ভারতের সবচেয়ে ধনী রাজ্য, যেটা শুধু নাকি মহারাষ্ট্রের সঙ্গে তুলনা করা যেত, আর বাকি সবই আমরা তো
মিশন ভাই, এটা তো কোনো গল্প না। আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বাংলা। আপনি জানেন নবাব সিরাজদৌল্লাকে স্বাধীন নবাব কেন বলা হইতো? মোগল সম্রাট বলছে তুমি আমাকে এত টাকা দাও, এটা আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান থেকে শুরু করে যে বাংলা শত শত বছর ধরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল আপনার মোগলদের থেকে, সুলতানদের আমল থেকে। কেন? সুজলা সুফলা শস্য শ্যামলা আসছে, তখন তো শস্য ছাড়া আর কিছু ছিল না। এই দেশটা তো সবচেয়ে উৎকৃষ্ট দেশ ছিল। আপনি জানেন এই যে এখন বিল গেটস, ইলন মাস্কের কথা বলা হয় না, হায়দ্রাবাদের নিজাম 150 বছর ধরে পৃথিবীর রিচেস্ট পার্সন ছিল। 62 সালে যখন চীনের সাথে যুদ্ধ হয়, কত টন স্বর্ণ দিছে আপনি জানেন? হায়দ্রাবাদের নিজাম 65 টন। তো হায়দ্রাবাদের নিজাম ছিল 150 বছরের রিচেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং সম্রাট আওরঙ্গজেবের আমলে থেকে শুরু করে ব্রিটিশরা যতদিন পর্যন্ত অকুপাই করে নাই, ততদিন গোটা পৃথিবীর 25% জিডিপি ছিল ভারতের, এবং সেখানে সবচেয়ে বেশি জিডিপি প্রোভাইড করছে বাংলা, বেঙ্গল। আমরা তো গর্ব করতেই পারি। এবং এবং আজকে ভারতের জিডিপি ওয়ার্ল্ডে কত জানেন? 2% না। এই যে মুসলমানদেরকে এরকম করে, মুসলমানরা ভারতের থেকে 1 টাকা মোগলরা নিয়ে গেছে, 1 টাকা নিয়ে যায় নাই, সব ভারতবর্ষে ইনভেস্ট করছে। 25%। এগুলো তো কোনো আমার গল্প না, এটা শশী থারুর, আপনি জানেন শশী থারুর ভারতের একজন অত্যন্ত, আমি পছন্দ করি তার বক্তৃতা, আমি শুনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ব্রিটিশদেরকে আক্রমণ করতে গিয়ে উনি বলেছিলেন যে দেখো, তোমরা যদি আমাদের টাকা ফেরত দিতে চাও, ব্রিটেন বিক্রি করেও দিতে পারবে না। তবে আমি চাই তোমরা প্রতি বছর 1 পাউন্ড মানে আমাদেরকে ফেরত দাও, 1 পাউন্ড করে ফেরত দাও, যে আমাদের থেকে তোমরা চুরি করে আনছিলা। তো এখানকার মেজর টাকা, উনি ওখানে বলছে ঢাকার মুসলিম এবং মুর্শিদাবাদের মুসলিম যে আপনার ব্রিটেনে পাচার করা হইতো, সেগুলোর মূল্য মানে অমূল্য সম্পদ আমাদের, এবং তাদের হাত কেটে দেওয়া হইতো যারা আর বানাইতে না পারে। তো এই যে আপনাকে যে কথাগুলো বললাম, আমরা রিচেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং পুরো ভারত মানে আজকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে 25% জিডিপি ছিল পুরো ওয়ার্ল্ডের। সে ভারত এই যে স্বাধীনতার পরে তারা এখনো 2% জিডিপি ওয়ার্ল্ডের করতে পারে নাই। তাদের লজ্জা হওয়া উচিত। এই মুসলমান শাসকদের, মোগল এবং সুলতান নবাবদের সালাম করে তাদের থেকে শিখা উচিত। আজকে তারা ড্রেস পরে, তারা যে খায়, তারা যে চলে, তাদের যে আচরণ, সবকিছু মুসলমানরা শিখে গেছে। আচ্ছা, একটু এখানে যদি ইন্টারাপ্ট করি, আপনি হায়দ্রাবাদের কথা বললেন, বা সিকিমের কথাও বলা যায় যে তারা ওই একটা সুতা ধরে তারপর দেশটা দখল করে নেয়। এখন যেমন হায়দ্রাবাদের নিজামকে সরিয়েছে, হিন্দু নির্যাতন হচ্ছে, বিভিন্ন অজুহাতে সরিয়েছে। বাংলাদেশেও এরকম অভিযোগ করতেছে ভারত যে হিন্দু নির্যাতন হচ্ছে। আবার আমরা যদি দেখি যে ত্রিপুরা রাজা প্রদত্ত নারায়ণ, তিনি বলতেছেন যে পার্বত্য চট্টগ্রাম দখল করো, দখল করে এটা স্বাধীন রাজ্য করো। এখানে আবার যদি দেখে একটা কলাম, এটা লিখেছে জগন্নাথ, তিনি লিখেছেন যে ওয়াই ইন্ডিয়া মাস্ট ফোকাস অন এ টু স্টেট সলিউশন ফর বাংলাদেশি হিন্দুস। ঠিক একই আরেকজন লিখেছে যে কার্ভিং এ হোমল্যান্ড ফর হিন্দুস অফ বাংলাদেশ এন্ড আনলকিং দ্য ল্যান্ডলক নর্থ ইস্ট, এটা লিখেছেন জয়দীপ মজুমদার। তো এরা লিখতেছেন যে বাংলা মানে ভারতের উচিত এই চিকেন নেকটাকে প্রশস্ত করার জন্য বাংলাদেশের জমি দখলে নেওয়া। তো চিকেন নেকের তো পাশে নেপাল আছে, নেপালের জমি না কেন? ওটা নিবে না। এখন বাংলাদেশকে $14-15 বিলিয়ন দিয়ে দিবে, রংপুর অঞ্চলটা দিয়ে দিবে। এই $14-15 বিলিয়ন তো আমাদের প্রবাসীরা আমাদের 2-3 মাসের ভিতরে পাঠিয়ে দেয়। দেওয়ার পরে এই 2.5 কোটি জনগণকে এরা উৎখাত করে দিবে। আর যদি বাংলাদেশ রাজি না হয়, তাহলে জোর করে করতে হবে। তো এই যে এই ধরনের কথাবার্তা, একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সরাসরি হুমকি, এটা আসলে ভারত সরকার তো কিছু বলতেছে না, থামাইতেছে না। তার মানে কি এতে কি ভারত সরকারের উৎসাহ আছে? এইগুলো এক প্রশ্ন। আর সলিউশন হিসেবে কি করা যায়? মানে পাকিস্তানের কাছ থেকে অবশ্যই J-17 যে ইউনিয়ন সরকার চুক্তি করে গেছে, চীনের কাছ থেকে J-10C বা তুরস্কের সঙ্গে যে চুক্তিগুলো, এগুলো তো সব আছে, এগুলো কিন্তু তারেক রহমান ক্যান্সেল করতেছে না। তার মানে এই যে আমাদের মানে অস্ত্রের সংসম্পন্ন হওয়ার জন্য আমাদের কি আসলে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় ইরানের মতো একটা রাষ্ট্র হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। এই যে আপনি প্রথমে যে বললেন যে বিভিন্ন লেখক লিখতেছে, তো তারা বলতেছে ভারতের আমাদের হিন্দুরা তো, আমরা হিন্দু মুসলমান ভাগ করি না, আমরা এখানে সব বাংলাদেশি, আমরা সবাই এক আছি। এবং তারা যে এইসব কি নাম, জয়দীপ মজুমদার, এরা লিখছে এই যে দেখেন, উপরে লালটুকু আর নিচের লালটুকু, এই দুটো তারা বাংলাদেশ থেকে নিয়ে নিবে। এগুলা তাদের অলিক স্বপ্ন। তাদেরকে আমি পাল্টা যদি বলতে চাই, তাই বলবো, ঠিক আছে, একটা কাজ করো, 25 কোটি মুসলমান আমাদেরকে দিয়ে দাও, আমরা 7 সিস্টার নিয়ে নিই, ঝামেলা করার দরকার। তুমি ওই চিকেন নেকটাকে এখানে রংপুর টংপুর এখানে আসলে আমরা কোমর ভেঙে দিব, হাত পা না, কোমর ভেঙে দিব ইনশাল্লাহ। সুতরাং এইসব কথা বলে আমাদের কোনো লাভ নাই। আমরা এমনিতেই আমাদের মৌলানা ভাষা আসাম ছাড়া এটা অপূর্ণ বলছে। তো আসাম মানে ত্রিপুরা, মেঘালয় সব আমাদের এগুলো ছিল। আপনি জানেন ভোটের মধ্যে আমরা মুর্শিদাবাদ, নদিয়া পাইছিলাম, কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ পাই নাই। খুলনাতে আমরা একটু কম ভোট পাইছিলাম, কিন্তু খুলনার পরিবর্তে আমরা মুর্শিদাবাদ এবং নদিয়া দুটা দিয়ে দিতে হয়েছে, আপনি জানেন। এমনকি কলকাতা ভাগ করারও প্রশ্ন আসছিল, কিন্তু সেটাও আমরা পাই নাই। আর এদিকে আরাকানও চলে গেছে। এগুলো আমাদের অনেক ভুল ছিল, এগুলো নিয়ে আরেকদিন ডিসকাস করবো। তো ভারতের বন্ধুদেরকে বলবো, বি কেয়ারফুল। আমরা কিন্তু, আমাদের প্রেসিডেন্ট জিয়া কিন্তু ভারতকে পরাজিত করছিল, আবার পাকিস্তানকে পরাজিত করছিল। 65 সালে তোমাদেরকে যে পরাজিত কইরা পাঞ্জাবে যে জায়গা আমাদের প্রেসিডেন্ট জিয়া, তখন ক্যাপ্টেন জিয়া দখল করছিল, সেটা কিন্তু এখন পাকিস্তানের অংশ। তো সুতরাং, আর আপনি যে কথাটা বললেন যে লাস্টে, এগুলো নিয়ে, এইসব রেটরিক, এগুলো নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই। এগুলো হচ্ছে কতগুলো পাগলা কুত্তা, সাইকোপ্যাথ, এরা আমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। বাট এই যে পরবর্তী প্রসঙ্গ যেটা আপনি আনলেন, J-17, যে চেংডু বা থান্ডার, তারপরে ওইদিকে সুইডিশ গ্রিপেন এবং ইউরোফাইটার টাইফুন ইটালি, এগুলো নিয়ে কথা হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি
হাকান ফিদান, তাকে শুধু আমি পররাষ্ট্রমন্ত্রী মনে করি না, আপনি নিশ্চয়ই জানেন টার্কিশ প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান তাকে পরবর্তী তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছেন। বলেন কি? হ্যাঁ, একে পার্টির পরবর্তী নেতা হচ্ছে ফিদান, হাকান ফিদান। আপনি জানেন পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি ব্লিংকেন ইউনিভার্সিটিতে সে পড়ছে আঙ্কারাতে, কিন্তু সে কিন্তু আবার ডিপ্লোমেসি এবং সিক্রেট সার্ভিস পড়ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, যেটা সে নাকি গোয়েন্দা প্রধান ছিল অনেক বছর। ওই যে নন কমিশন অফিসার ছিল আর্মিতে, তারপরে গোয়েন্দা প্রধান ছিল, এবং তার আরেকটা মারাত্মক পরিচয় আছে যেটা তুরস্ক কিভাবে গ্রহণ করছে আমি জানি না, সেটা হচ্ছে তার বাবা কিন্তু একজন কুর্দিশ, তার মা হচ্ছে, আপনি জানেন তুর্কিদের সাথে কুর্দিশের বিরাট যুদ্ধ। এমনকি এমনকি উনি যখন গোয়েন্দা প্রধান ছিলেন তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল যে সে কুর্দিদের সাথে পিকেকে, আপনি জানেন কুর্দিদের একটা পার্টি আছে পিকেকে, এটার সাথে মারাত্মক যুদ্ধ হয় তুর্কিশ আর্মিদের। কারণ আপনি জানেন ইরাক, ইরান, সিরিয়া, তুরস্কের একটা ছোট একটা কুর্দিস্তান ওরা স্বাধীন করতে চাইছিল, তো সেখানে অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু এই বুদ্ধিমান এরদোগান সাহেব তাকে ইন্টেলিজেন্স করে কুর্দিশ বাবা, টার্কিশ মা তার একটা, আপনি দেখেন কুর্দিরা কিন্তু অনেক এখন শান্ত, আগের মতো নাই, এবং তাকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে কাজে লাগিয়ে আজকে এই পজিশনে আছে। এই কুর্দি বাবার ছেলে এখন হি ইজ পয়েজড টু বিকাম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ টার্কিয়া, এটা বলা হচ্ছে, এবং এটা আমি তার ইতিহাস যতদূর জানলাম। এবং আমাদের দেশে আসার পরে আপনি যে বললেন তাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এবং অ্যাডভাইজার সবাই গিয়ে তাকে এইরকম সম্মান আমি কিন্তু খুব কমই দেখি। দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, সে সম্মানিত লোক। আপনি জানেন যে এই কথাটার সাথে জাতিসংঘের প্রেসিডেন্ট আমাদের ডক্টর খলিলুর রহমান হলেন, এটাও আমি একটু বলতে চাই। এটাও তারেক রহমানের ফরেন পলিসির, আমাদের বাংলাদেশের ফরেন পলিসির আপনি একটা অত্যন্ত ভালো দিক বলতে পারবেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং রাশিয়া, এই যে ভারতের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু রাশিয়া মনে করেন, আপনি দেখেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কিন্তু এবং আপনি জানেন গতকাল তাকে যে মানে হার্টফেল্ট সংবর্ধনা এবং তার যেসব ওয়ার্ড আমি আপনার ল্যাব্রভের শুনলাম, আমার কাছে অভিভূত আমি হয়ে গেছি, আমার কাছে ভালো লাগছে। এই জন্য যে পৃথিবীর 3 মহাশক্তিধর দেশ আমাদের ফরেন পলিসির পক্ষে আছে, আমাদের সাথে আছে। একটু যদি থামাই, একটা কথা না বলে পাচ্ছি না। সবচেয়ে ভালো লাগে কি জানেন, যে আমরা যা খুশি তাই করতে পারতেছি স্বাধীন দেশ হিসাবে। আমাদের রাশিয়া যাচ্ছি, চায়না যাচ্ছি, তুরস্কে যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি। আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার শেষ সফরটা ছিল চায়না সফর। তখন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চায়না যাচ্ছি। মোদিজি আরে কত বড় নির্লজ্জ, কত বড় মূর্খ, পরাধীনতা আমরা নাই। জি প্লিজ কন্টিনিউ। অবশ্যই, না থ্যাংক ইউ। আমরা তো কারো মুখাপেক্ষী থাকবো না। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী কি বলেছেন, আমাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নাই। হ্যাঁ, তো আমাদের প্রভু থাকবে না? আমাদের প্রভু উপরে আল্লাহ, নিচে এই দেশের জনগণ, তারপরে আমাদের বন্ধুরা আছে। এখন আমরা নিজেরা অনেক ঝগড়া করবো, বাট ইন টার্মস অফ মাই সভারেনিটি, মাই ইন্টারেস্ট, আমরা বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, যত রাজনৈতিক দল আছে এক্সেপ্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই ফেসিস্ট মাফিয়া, আমি তাদেরকে ফেসিস্ট বলতেও রাজি নাই, আপনারা সবাই ফেসিস্ট বলেন, এটা হচ্ছে মাফিয়া, একটা দুষ্টু চক্র, ডাকাতের দল। এরা কোনো রাজনৈতিক দল, ফেসিজমের একটা নীতি আছে বিশন ভাই, এটা ফেসিজমের নীতিও মানে না তো, এটা হচ্ছে মাফিয়া, ডাকাতের দল। এই দেখেন, তারা বলে যে তারা নাকি স্বাধীনতার পক্ষের দেশ। স্বাধীনতা আমাদের মাথার উপর, ঠিক আছে, চেতনা আমরা বিক্রি করি না, কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধকে আমরা মাথার উপর রাখি। কিন্তু এইটা বিক্রি করে আমার পুরো দেশটাকে ভারতের কাছে ইজারা দেওয়া, এই আপনি বললেন মাহমুদ হাসান, আমার এখনো মনে আছে, উই টক উইথ মোদিজি, হাসান মাহমুদ, সরি হাসান মাহমুদ নামও মনে থাকে না শয়তান গুলার, যে উই টক টু মোদিজি দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ভিজিট চায়না। কেন তুই মোদিজিকে বলবি কেন? মোদিজি কি তোর কি? এখন আপনি যে কথাটা বললেন যে ভারত আমাদেরকে ভিসা, আমরাও কিন্তু ভারতের 60 দিনের ভিসা বাতিল করছি, দেখছেন তো আপনি? দেখছেন সেটা? ভারতীয়দের আমরা 2 মাসের ভিসা দিতাম অফিসিয়ালদের, উইদাউট এনি প্রায়র অ্যাপ্লিকেশন, এয়ারপোর্ট আসলে সেটা বাতিল করে দিছি। সেটা তো করেছে, কিন্তু তারেক রহমানের আশা ছিল যে ভিসাটা সহজ হবে, যে টুরিস্ট ভিসা এবং চিকিৎসা ভিসা। এবং আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের কিছু রপ্তানি পণ্য ভারতের এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে গন্তব্যে যেত, ওটা আবার চালু করার জন্য বলছিল, কিন্তু ভারত আসলে কিছুই করতেছে না। ভারতের একটা গোলাম লাগবে, চায়নার মতো, সরি হাসিনার মতো একটা গোলাম লাগবে ভারতের। আমি আপনাকে বলি, আপনি আরেকটা ভালো কথা মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের পণ্য কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট দিয়ে যাইতো, আসলে এটা আমাদের দরকার নাই, এটা আমাদের ভালো হয়েছে বন্ধ করে দিয়ে। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি, এটা আপনি জানেন আমি এভিয়েশনের মানুষ, আমার দুঃখ লাগে, আমার ঢাকা এয়ারপোর্ট, আমার চট্টগ্রাম এয়ারপোর্ট, আমার সিলেট এয়ারপোর্ট আছে, আমি আমার এই 3 এয়ারপোর্টকে কেন সমৃদ্ধ করি না? আমার পণ্য কেন ঢাকা থেকে গেলে আপনার বেশি দামে হবে কলকাতা দিল্লি থেকে, সরি বেশি হবে কলকাতা থেকে কম হবে, কি কারণ?
আমাদের ঢাকা এয়ারপোর্ট, এগুলো নিয়ে আরেকদিন আপনি সুযোগ দিলে কথা বলবো। আমাদের ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এবং সিলেট ইন্টারন্যাশনাল তিনটা এয়ারপোর্ট একদম ধ্বংস করে দিয়েছে আমাদের এই মানে ইনএফিশিয়েন্ট এবং কারাপ্টেড কতগুলো অফিসার। এবং ঢাকা তো ধরেন কোনো মতো চলে, চট্টগ্রাম এবং সিলেটকে অগজ করে রাখছে। এখানে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নামতে দেয় না, কোনো কার্গো প্লেন নামতে দেয় না। এগুলো নিয়ে আমাদের এই সরকার কি করবে আমি জানি না, কারণ এই এয়ারফোর্স থেকে কতগুলো ডাম্পিং অফিসার আনিয়ে এখানে বসায়, কদিন পরে কারাপশন করে চলে যায়। এই যে আমি কলকাতা কেন যাবো, আপনি আমাকে বলেন কেন কলকাতা সস্তা হবে আমার থেকে? আপনি আমার পণ্য আমি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে পাঠাবো। আমার 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট গুলোকে আমি সমৃদ্ধ কেন করি না? আমি কার্গো ভিলেজ কেন বানাই না? আমি কেন এত বেশি চার্জ করবো? কি কারণে করবো? আপনি জানেন যে স্ক্যানিং চার্জ, আপনি জানেন এটা পণ্য স্ক্যানিং করতে হয়। সেই স্ক্যানিং কার্ড কলকাতা থেকে ঢাকায় হচ্ছে, মানে ঢাকায় চট্টগ্রাম সিলেট একই, আপনার দাম হচ্ছে আপনার 4 গুণ বেশি। হোয়াই? এবং এটা একমাত্র বিমান করে এবং সিভিল এভিয়েশন করে, অন্য প্রাইভেট কারো করতে দেয় না। আপনি জানেন এই যে কলকাতা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, আমি এটা চালানোর পক্ষে না। আপনি জানেন চট্টগ্রামে একটা ছোট্ট কার্গো ছিল, এখন সিলেটে চালু হয়েছে। কেন? ঢাকা, চট্টগ্রাম, সিলেট আপনি কার্গো প্লেন চালান, সমানে চালান। আমি কেন কলকাতা দিল্লি যাবো? আমার কেন ওখানে দাম বেশি পড়বে? সিভিল এভিয়েশন মাস্ট ডিক্রিজ দ্য প্রাইস অফ দ্য সেন্ডিং কার্গোস এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কেন আমি কলকাতা দিল্লি যাবো? না, মেইন সমস্যা হচ্ছে আসলে আমলাতন্ত্র। শেখ হাসিনার সরকারের আমলাগুলো রয়ে গিয়েছে। ওই যে আমাদের সাবেক উপদেষ্টা ফয়জুল কবির বলছিল না যে মাইলস্টোন বিমানটা ওই মাইলস্টোন কলেজের উপর না বইয়া সচিবালয়ে পড়া ছিল। খুবই খারাপ এরা। আপনি ওই সচিবালয়ে যান ভাই, একটা সচিব আসে 12টা 1টায়, আসার পরেই বলে যে স্যারের লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইম গেলে আপনি পরে দেখা করতে যাবেন, বলে স্যার এখন লাঞ্চের পর রেস্ট নিচ্ছে। তারপর দেখা করতে যাবেন, বলবে স্যার বাসায় চলে গিয়েছে। এই হচ্ছে সচিব, এদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় পালি। ভাই আমাদের ইউকেতে তো কোনো সচিব মচিব কিছু নাই, এখানে সেক্রেটারি চলে কিভাবে? আপনি যে কথাটা বললেন এটা তো আমলাতন্ত্রের ব্যাপারে তো বলতে গেলে অনেক বড় কথা। এখন তারা তো হচ্ছে পলিশড, শিক্ষিত চোখ। না, আমি তার কোনো সন্তুষ্ট একটা দিক দিয়ে যে উনি ক্ষমতাকে একদম মাটিতে নামে আনছেন। ইয়েস, প্রধানমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের যখন বাই হইতো রে ভাই, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ মানুষ, কি পরিমাণ সিলুট, এগুলো তো প্রধানমন্ত্রীর সঙ্গেই নাই। এখন মন্ত্রী দিয়েছেন, কাজ করেন, একদম একদম মাটিতে নামে আনছে। কিন্তু শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট আমলে আমরা আর ফিরতে চাই না। আপনাকে একটা প্রশ্ন করতেই চাই, সেটা হচ্ছে আমরা দেখেছি যে ওই যে বাহার পলাতক বাহার কুমিল্লা নেতা, তিনি বলতেছেন যে তারা আসলে সকল মাদ্রাসা বন্ধ করে দিবেন, মাদ্রাসা গুলো ভালো না, এগুলা বিভিন্ন খারাপ কাজ হয়। তারপরে মাদ্রাসা লোকেরা কিন্তু 5 আগস্ট করছে, সুতরাং এবং শেখ হাসিনা অনবরত হুমকি ধামকি দিয়েছে। গত পরশুদিন তিনি কি বলেছেন যে একদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আসার পর তারা তোমাদের পা ধরে মাপ চাইবে, কিন্তু মাফ করবে না। অনবরত হুমকি ধামকি। কোনো একটা যে ভাই বিরোধী দলে গেলে বা খারাপ সময় আসলে যে একটা নত হয়ে চলা, মানুষের মন অর্জন করা, এগুলো কোনো কিছু নাই। ওরা একটা সম্পূর্ণ সর্বভারতীয় দল এবং ঠিক ভারতের মতো করে কথা বলে। এখন আপনার কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন যে আপনি তো নিশ্চয়ই বিএনপি দিকে ভালো নজর রাখেন, আপনি অবশ্যই জিয়া পরিবারের একজন ভক্ত এবং আপনি অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী, যে ভালো চান, যে তিনি দেশটা ভালো চালান দেশের সাথে। এখন আপনার কি মনে হয় যে বিএনপিতে আসলে 2টা ধারা আছে? একটা ধারা তারা জুলাই আন্দোলন করছে, ঠিক আছে, তারা চায় যে দেশটার পরিবর্তন হোক, কিন্তু বড় একটা অংশ যারা আন্দোলন করছে আওয়ামী লীগের আমলে, যে আমরা যদি ক্ষমতায় আসি আওয়ামী লীগের মতোই আমরা সুযোগ সুবিধা পাবো, ক্ষমতা পাবো, টাকা পয়সা পাবো, ভোগ করবো, তারা কিন্তু এই তারেক রহমানের এই ধরনের নীতিতে সন্তুষ্ট না। এবং এই লোকগুলাই আসলে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এবং গণমাধ্যম বিভিন্ন ফেসবুকে তারা এমন ভাবে কথা বলে যে এই দেশের নাকি প্রধান শত্রু হচ্ছে জামাত এবং এনসিপি। গত 15 বছর যে আওয়ামী লীগ ওদের কি করছে ওরা এগুলো বলে না, এখন আওয়ামী লীগ ওদের বন্ধু হয়ে গেছে। আপনার কি মনে হয় কিনা যে বিএনপিতে আসলে 2টা ধারা আছে, একটা হচ্ছে পরিবর্তনের পক্ষে আর একটা হচ্ছে পরিবর্তনের বিরুদ্ধে প্রো আওয়ামী লীগ? আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাটা বললেন এটা বিএনপির প্রথম দিন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন বিএনপি করছে সেই সময়ই ছিল। এখানে বাম ডান মধ্য সবগুলোরে এনে জিয়াউর রহমান এক জায়গায় আছে। আপনি নিশ্চয়ই মশিউর রহমান জাদু মিয়ার কথা মনে আছে, আপনি নিশ্চয়ই শাহজিদুর রহমানের কথা মনে আছে, আপনি নিশ্চয়ই ব্যারিস্টার মজিদুর আহমদের কথা মনে আছে, আপনি নিশ্চয়ই শামসুল চৌধুরীর কথা মনে আছে, আমি আর ক্যাপ্টেন হালিম চৌধুরীর কথা মনে আছে, আমি আর ডিটেইলসে গেলাম না। এখানে কোনো উগ্রপন্থী, কোনো ভারতপন্থী, কোনো উগ্র ডানপন্থী কারো এখানে জায়গা হবে না। এখানে হচ্ছে আপনাকে মধ্যপন্থায় চলতে হবে। যারা ভারতের বা আওয়ামী লীগের পুষ্য হইতে চান আপনাদের এই দলে জায়গা হবে না, একদম পরিষ্কার। এইটা জিয়াউর রহমান করে গেছেন, এটা বেগম খালেদা জিয়া করে গেছেন এবং তারেক রহমান করে যাবেন, এবং সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমার একটু সন্দেহ ছিল, কিন্তু আমরা সেই লক্ষণ, আপনি যে কথাটা বললেন, জুলাই আন্দোলন আমাদের মাথার উপর, এখানে এটার সাথে মুক্তিযুদ্ধের সাথে এখানে ঠেলাঠেলি করার কিছু নেই, একটা আরেকটার সাথে সমার্থক। সুতরাং যারা দলের ভিতর এইসব সুবিধাভোগী যারা এই ধরনের চিন্তা করেন, আমি মনে করি তারেক রহমান সাহেব যে 6 মাসের মধ্যে উনি যে রিসাফেল বা যে প্ল্যান করবেন বলতেছেন, এরা সবাই তার মধ্যে কাট করবেন। অপেক্ষা করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেহেতু মন্ত্রীদের কথা বললেন, আমি নাম উল্লেখ না করে 2-1 ছোট মন্ত্রীর কথা বলি। বলে যে ভাই মন্ত্রী না হলে তো ভালো, কেন? কয় ভাই ঘুম টুম যাইতে পারি না। কি সমস্যা কি? ওই ভাই প্রধানমন্ত্রী 9টার আগে আসে, আমাদের রাতের 1টা 2টা পর্যন্ত কাজ করতে হয় এবং
সকাল 7টায় উঠে নাস্তা করি কি না করি ধরে হয়। তো দৌড়ান কেন? ঘুম থেকে তাড়াতাড়ি কেমন উঠবো? একটার আগে 2টার আগে তো বাসায় যেতে পারি না। তো এখন কি করেন? ওই ভাই যে কাজ, আর যদি তদবির যদি প্রধানমন্ত্রীর কানে যদি যায় যে আমার এখানে তদবির বাজ কেউ আসছে, তাহলে তো আরো মহাবিপদ। ওই এখন তো মানে আপনি জানেন মন্ত্রীদের কিন্তু ঘুম হারাম করে ফেলছে তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী। তো আপনাকে এই জন্য বলতেছি, যারা এখানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে, শত্রু হবে কেন? জামাত বিরোধী দল, বিরোধী দল সমালোচনা করবে, সমালোচনার জবাব হবে। এনসিপি বিরোধী দল জবাব হবে। তারা আওয়ামী লীগের মতো আমার শত্রু হবে কেন? আওয়ামী লীগ তো দেশ বিরোধী ভারতের দালাল ছিল, এ তো ভারতের প্রেসক্রিপশনে চলতো। তো সুতরাং জামাতকেও বলবো, আপনারা বিরোধীদের খাতিরে বিরোধিতা করবেন না। আপনারা ছায়া মন্ত্রিসভা করছেন বলে শুনছি, ভেরি গুড। আপনারা মেথডিক্যালি সমালোচনা করেন, সরকারকে ধরেন। এদের বেশিরভাগ এমপি অযোগ্য, অদক্ষ। ভাই ভাই মনে করেন যে আমি সৎ কিন্তু আমি অযোগ্য, আমাকে আপনি কি করবেন বলেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আপনি জামাতের এনসিপি বলাবেন অনেক ভালো, জামাতের এগুলো এই যে আমির হামজা 9 লক্ষ কোটি টাকা বাজেট, এটা বেশি হয়ে গেছে, 6,000 কোটি টাকা হলে মানে ভালো হইতো। আমি দেখছি। তারপরে আর কাছে সালাউদ্দিন আইয়ুবী, ওই যে সাবেক ছাত্র সভাপতি, কোথায় বলতে পারে না। আমি বলি আপনার ওই এলাকায় জামাত ইসলামের যে আমির আছে ওদেরকে মনোনয়ন দিয়ে দিছে, আর পাবলিক জামাত ইসলামের ভোট দিছে। এই কারণে এমন কিছু লোক তারা এমপি হয়েছে, এরা সৎ, বাট এদের দক্ষতা যোগ্যতা কিচ্ছু নেই। আপনি বললেন, আমি একটু দুজন মন্ত্রীর কথা বলি। সেটা হচ্ছে কি, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, এই দুজনকে আমি সবসময় সন্দেহ চোখে দেখি। ভাই ইসলামী ব্যাংক নিয়ে আপনার অনেক অভিযোগ আছে যে জামাতের লোকেরা ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা পয়সা নেয়। আপনি জানেন যে হাসিনা পলায়নের পরে আসালামের কাছ থেকে ব্যাংক মুক্ত হয়ে জামাত ইসলামের কাছে আবার গেছিল, এবং সেখানে জামাত ইসলাম বলতেছিল আর কি যে যারা ইসলামী কাজ করে তাদের যে মাসে মাসে চাঁদা দেওয়া লাগবে, ওই যে জামাত ইসলামের ফান্ড, এরকম চাঁদা বিভিন্নভাবে নিছে। এটা সত্য কথা। এখন আপনি এই ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করবেন, করতেই পারেন আপনি সরকার, আপনি চাইবেন না যে বিরোধী দল হিসাবে জামাত এই ব্যাংকটাকে মানে নিয়ন্ত্রণ করুক। আচ্ছা, আপনার কাছে কি কোনো ভালো লোক নাই? আপনি ওই গভর্নর বানাবেন বাংলাদেশ ব্যাংকের সেই মুস্তাক রহমানকে, যে কিনা 80 কোটি টাকা ঋণ খেলাপি। আজকে সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে সে ঋণ খেলাপি না, সে ঋণগ্রস্ত। তাহলে ঋণ খেলাপি আর ঋণগ্রস্ত পার্থক্যটা কি? তোর তো এসালামও তো ঋণগ্রস্ত, সে ঋণগ্রস্ত। এখন এই মানে আমি অবাক হয়ে যাই, একটু আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে যে কে ঋণগ্রস্ত না? আপনারা যে বিরোধী দলের জামাতের লোকেরা আপনারা ঋণগ্রস্ত না? তো জামাতের নেতারা টেবিল থাপড়ে বলতেছেন না আমরা ঋণগ্রস্ত না। তখন তারেক রহমান বলতেছে একটা জমিদার, তারেক রহমান নিজে বলতেছে জামাতের একটা সব জমিদার। তখন বলতেছে আবার ওই আমির খসরু যে আপনারা কেউ কিস্তিতে গাড়ি কিনেন নাই, কিস্তিতে ফ্যান কিনেন নাই, কিস্তিতে মোবাইল বিল দেন না। ভাই কিসের সঙ্গে কি তুলনা? ওর 80 কোটি টাকা ওর ঋণ খেলাপি, ওর সঙ্গে আপনার ওই মোবাইল ফোনের কিস্তি তুলনা করে, এই হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। আচ্ছা ঠিক আছে, ইসলামী ব্যাংকে আপনি সেই ফ্যাসিস্ট আমলের বিতাড়িত লোক খুরশিদ আলমকে আপনি কেন নিয়োগ দিলেন? কেন নিয়োগ দিলেন আপনি বলেন তো? এই কারণে আপনার এই ইসলামী ব্যাংক থেকে আপনি অবশ্যই জানেন যে 7,500 কোটি টাকা মানুষ উঠে নিয়ে গেছে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে আজকে ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা চাইছে। যেই ব্যাংকের উদ্বৃত্ত ছিল তারা এই খুরশিদ আলমের নিয়োগের কারণে পাবলিক রাগ হইয়া বা ভীত হয়ে টাকা উঠিয়ে নিচ্ছে, এখন 10,000 কোটি টাকা চাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। তাহলে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে সালাউদ্দিন আহমেদ বলতেছে যে সে কি বল সালাউদ্দিন আহমেদ যে মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, ইসলামী ব্যাংকও ইসলাম না। মানে এই যে দুইজন মন্ত্রীর কথাবার্তা, এবং আমার মতে তারা স্পষ্ট এই ইকোনমিক খাতটাকে আবারও এসলামের হাতে তুলে দিতে চায়। এই দুজনকে আমার গত সন্দেহ আছে। আপনি কি মনে করেন যে তারেক রহমান এটাকে ট্যাকেল দিতে সক্ষম? কারণ সবকিছুর উপরে কিন্তু অর্থনীতি। জনাল ভাই, এটা যদি বাদ থাকে তাহলে ভালো লাগে। আপনার কি মনে হয়? রাইট। আমি আপনাকে বলি, এই প্রথমে যে দুজন নিয়োগের কথা বলছেন, আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে অত্যন্ত, বিশেষ করে গভর্নর যখন নিয়োগ হয়েছে, আমি ভেহিমেন্টলি অপোজ করছি, অত্যন্ত সিরিয়াসলি অপোজ করছি। যদিও আমি আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নাই, একসময় উনি G9 আমাদের সাথে 2-1টা মিটিং এ উনি অ্যাটেন্ড করছে, কিন্তু আমি আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন, আমি সিরিয়াসলি এই সরকারের তাকে কোনো অবস্থাতেই নিয়োগ দেওয়া এটা উচিত হয় নাই, এটা ভুল বলে আমি মনে করি। তারপর একইভাবে খুরশেদ আলমকে নিয়োগ না দেওয়া উচিত ছিল, কারণ খুরশেদ আলমের গায়েও যেহেতু আওয়ামী লীগের আমলে ডেপুটি গভর্নর ছিল। আপনি ব্যাংকে মুক্ত করবেন ভাই, যোগ্য লোকের অভাব আছে, আপনি ডক্টর দেবপ্রিয় বাবুকে দেন। না আপনাদের এমপি আছেন একজন, যোগ্য লোকের কোনো অভাব নেই। রেজাকি বিয়াকে দেন। আচ্ছা রেজাকি তো এমপি সে তো সরকারি কর্মচারী পারবে না, আর অনেকে আছে তো, অনেকে আছে। আপনার কেন ওই খুরশেদকে দিতে হবে যে ফ্যাসিবাদের আমলে ব্যাংক? এইটা সরকারের এই নিয়োগ, এই দুইটাই অত্যন্ত মানে অগ্রহণযোগ্য, এবং আমি সমালোচনা 100 বার করবো এবং করছি, সেটা আমি আপনার সাথে এখানে দ্বিমত করার কিছু নেই। আমাদের দেশের যোগ্য লোকের কোনো অভাব নাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বড় বড় চার্টার অ্যাকাউন্টেন্ট অনেক আছে, যাদেরকে আপনারা সবাই চিনি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেছে জামাতের, দেখেন এই যে এস আলম এটাকে ফোকলা করে দিছে, 80,000 কোটি টাকা শুধু এই ব্যাংক থেকে নিছে। তারপরে ওই যে আরো 5টা না 7টা ব্যাংক যে ইসলামিক গ্রুপ করছে আমাদের ইন্টারিম সরকার, এর গভর্নর, ওইটার অবস্থা আরো খারাপ। ওই যে গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এগুলো মিলে একটা ব্যাংক করছে না, এটার অবস্থা আরো খারাপ।
সম্মিলিত ইসলামী ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক, রাইট, সম্মিলিত ইসলামী ব্যাংক, মানে 5টা না 7টা ব্যাংক আছে। তো এই যে, এবং অনেক ব্যাংকের অবস্থা খারাপ। এই দিন আমি একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের মানে প্রায় 50টা ব্যাংকের মধ্যে 40টার অবস্থায় একদম শেষ করে ফেলছে মনে করেন, সবগুলা কোনো মতে উঠতেছে। এখানে স্পেশালি ইসলামী ব্যাংকের প্রসঙ্গ যেহেতু আসছে, আমি আপনাকে একটা কথা বলি, সরকার এবং বিরোধী দল শুড বি রেজিলিয়েন্ট। ইসলামী ব্যাংক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 থেকে শুরু করে, উনি উনার জীবদ্দশায় দেখে যেতে পারেন নাই, 1983 সালে এটা শুরু করছে। কিন্তু এটার যে 16 জন যে উদ্যোক্তা ছিলেন বাংলাদেশি, 30% মালিক, 70% মালিক আপনি জানেন। সেই সময় ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব বাংলাদেশের সৌদি আরবের রাষ্ট্রদূতকে স্পেশালি সৌদি বাদশাহ খালেদ বলছিলেন যে প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে ইসলামী ব্যাংক করতে চায়, আমাদের সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আমিরাতের বড় বড় ব্যাংক, আল রাজি, আবুধাবি ব্যাংক সবাই ইনভেস্ট করছে, 70% মালিকানা তাদের ছিল। এবং এই ব্যাংক ছিল বাংলাদেশের সেরা ব্যাংক, এখনো সেরা ব্যাংক, যদিও ফোকলা করে ফেলছে এই এসালম গ্রুপ নামে শয়তানের বাচ্চাগুলো, হাসিনার দালালগুলা। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যাংকটা ধীরে ধীরে ভালো হয়ে আসতেছে, এবং এখন চেয়ারম্যান এবং এমডি নিয়োগ নিয়ে জামাত ইসলামী তীব্র প্রতিবাদ করছে, এবং এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু এরপরে কিন্তু আছে, এরপরে আপনি কেন আপনার দেশের এই সেরা ব্যাংকটাকে আপনি আবার ফোকলা করতে চাচ্ছেন? ফোকলা বলতে আমি বলতে চাচ্ছি, আপনি প্রতিবাদ করছেন সেটাও ঠিক আছে, আপনি এখন টাকা উঠাচ্ছেন কেন? কি কারণে উঠাচ্ছেন? এটা কি আপনার ব্যক্তিগত, কি আপনার কোনো সমস্যা হয়েছে? এই যে নাবিল গ্রুপ নাকি, যার 20,000 কোটি টাকা যে এস আলমের এজেন্ট ছিল, যে জামাতের কর্মপরিষদের সদস্য বলা হচ্ছে, সে কি আপনার এখানে আপনাদের কিংদম যোগাচ্ছে? সে কি টাকা তো উঠেছে সাধারণ মানুষ, ভয় উঠাচ্ছে আর কি। না, আপনি যদি ভয়ে উঠান, সরকার টেক কেয়ার করবে, সরকার আপনার টাকা দিয়ে দিবে, কিন্তু ব্যাংকটা তো ফোকলা হয়ে যাবে। আপনি টাকা কোথায় দিবেন? ছাপাইতে হবে। তো ছাপানো মানে কি? মুদ্রাস্ফীতি বাড়া। তো সরকারি দল ব্যাংক ফোকলা হয়ে যাবে সেটা আমি বুঝবো, সরকার বুঝে না কেন? এই খুরশিদ এমন কি? সরকারের বোঝা উচিত, সরকারের বোঝা উচিত, বিরোধী দলের বোঝা উচিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মিশন ভাই আমি আপনাকে বলি, হাটাজারি চট্টগ্রামের আপনি জানেন, যেখানে হেফাজতে ইসলামী ব্যাংকের আসল পাওয়ার কোথায়, আমি আপনাকে দুই একটা কথা বলি, আপনি নিশ্চয়ই জানেন, তারপর আমি বলি। হেফাজতে ইসলামকে আমি ব্রাঞ্চের